এটা আর কি মানে অল্প কিছু নিয়ে আলোচনা করি। আমি ওয়াকিং এইডস গুলা নিয়ে আলোচনা করবো আজকে। অর্থোটিক্স এর গুলা আমি আরেকদিন বুঝা দিব না। তোর গেট প্যাটার্ন গুলা, গেট, তোর এই বিভিন্ন ক্রাচ, তারপরে হচ্ছে কেইন, ওয়াকার, সেগুলার ইউজ এবং কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, কোন কোন পেশেন্টদের কিরকম গেট প্যাটার্ন হবে, কোনটার ক্ষেত্রে কি, এটা নিয়ে একটা স্লাইড আছে, আমি স্লাইডে দেখাচ্ছি সবাই, তাহলে ক্লিয়ার। আগে বল যে ওদের কি ওই 2 পয়েন্ট 3 পয়েন্ট 4 পয়েন্ট গেট মনে আছে কিনা সবার? আরফান? জি দাদা, 2 পয়েন্ট 3 পয়েন্ট 4 পয়েন্ট, হ্যাঁ দাদা মনে আছে দাদা, দাদা মনে আছে, গেট প্যাটার্ন গুলো মনে আছে? হ্যাঁ দাদা আচ্ছা, মনে আছে। এটা কোন ইয়ারে পড়াইছিল? সেকেন্ড ইয়ারে না ফার্স্ট ইয়ার? ফার্স্ট ইয়ারে পড়াইছিল। ফার্স্ট ইয়ারে তাহলে তো সবারই ঠিক জানা। আচ্ছা, জি দাদা মনে আছে। আর আমি স্লাইডটা ওপেন করি। ফার্স্ট ইয়ারে পড়ছি কিছু, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ার আছে। সেকেন্ড ইয়ার কাইনেস হলো এতেও পড়ানো আছে, কি বলে ফার্স্ট ইয়ার কাইনেস হলো, সেকেন্ড ইয়ার বায়োমেকানিক্স। ভালো। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করতে হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা আসছে? জি দাদা আসছে। এই জিনিসটা, এই স্লাইডটাই পাওয়ার পয়েন্টটাতে খুব ভালো লেখা আছে, মানে আমি এইটাই পাইছি যে মোটামুটি দেখানোর মতো সবকিছু গোছানো আছে। এটা আমি তোদের সবকিছু শেষে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। ওকে দাদা। ওয়ার্কিং এইডস এর আমাদের আচ্ছা কিছু জিনিস আমি অনেক 52টা পেজ আছে এখানে, সবকিছু লাগবে না, কিছু জিনিস স্কিপ করবে, মানে যেগুলো বেসিক এগুলো তো জানি সবাই, ডেফিনিশন দরকার নাই, এটা দরকার নাই। অ্যাম্বুলেশনের তো সাথে সবাই পরিচিত, যারা ফার্স্ট ইয়ার আছে ওরা হয়তো জানে না। অ্যাম্বুলেশন ওয়ার্ডটা আমাদের রিহ্যাবিলিটেশন সেক্টরে খুব ইউজ হয়। আর গেটের ডেফিনেশন ফার্স্টেরই পড়াবে কাইনেসিওলজিতে। গেট হচ্ছে গেট সাইকেল হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, হচ্ছে আমাদের গেট সাইকেলটা। এগুলা সবগুলাই গেট সাইকেলটা টোটালি হচ্ছে এই কাজগুলা মানে ওয়াকিং এইডস এর সাথে যাবে। যখন আমি সামনে আসবো তখন আলোচনা করতেছি, সেটাও স্কিপ করবো। ওয়াকিং এইডস না, মেইন পয়েন্টে যাই। মেইনলি হচ্ছে আমাদের ইউজ হয় হচ্ছে 3 ধরনের, মোস্টলি ইউজ হয় ওয়াকার, গেইন অথবা স্টিক, আর ক্রাচেস। এই তিনটাই হচ্ছে এই মোস্টলি ইউজ হয়। এখন কথা হচ্ছে এদের উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য আমরা আগে ইউজ করি। এখানে অনেক কিছু লিখছে, ইনক্রিজ এরিয়া অফ সাপোর্ট অফ বেসিক সাপোর্ট, মেইনটেইন সেন্টার অফ গ্র্যাভিটি সাপোর্টেড এরিয়া, রিডিস্ট্রিবিউট weight bearing area by decreasing force, এগুলো বইয়ের ক্রস বাঁধা কথা, ঠিক আছে, কিন্তু ব্যালেন্স আছে। এখন যেটা হচ্ছে ক্রাচের, প্রথমে এখানে কিছু ইন্ট্রোডাকশনের কথা বলছে, কি কি ধরনের ক্রাচ হয়। মেজারমেন্টটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আমরা যারা ইন্টারনেটে যাবি তোরা প্রায় দেখবি যে কিছু এরকম জয়েন্ট রিপ্লেসমেন্টের বা আর্থ্রোস্কোপিক সার্জারি হয়েছে, এসব পেশেন্টদের ক্রাচ ওয়াকিং দেয়। মেইনলি হচ্ছে ওইখানে কিন্তু কেউই জানে না, পেশেন্ট কেউ অত্যন্ত বলতে পারবে না যে কিভাবে ক্রাচ ওয়াকিং করতে হবে। এটা মেইনলি আমাদের দায়িত্ব, আমাদের রোল, যে আমাদের দেখা দেওয়া কিভাবে কোন ওয়েতে ক্রাচ ওয়াকিং করবে, হাইট মেজারমেন্ট, ক্রাচটা কোথায় ধরবে না ধরবে, এগুলো সব হচ্ছে আমাদের হিসাব। এইটার জন্যই মেইনলি আজকে লেকচারটা নিয়ে আলোচনা করা। ক্রাচের ইন্ট্রোডাকশনে আমি বলি, ক্রাচের যখন তোরা গুগলে সার্চ করবি, ক্রাচগুলার টাইপস আছে, এখনো মনে কিছু আছে লিখছে ওরা। টাইপস এর মধ্যে এক্সিলারি ক্রাচ, তারপর হচ্ছে ফোরাম ক্রাচ,
এলবো ক্রাচ, এগুলোর কিছু নাম আছে, কোনটা কখন ইউজ হয় এটা আসছে। এটা দরকার। হ্যাঁ, ক্রাচ এটা খুবই ইম্পর্টেন্ট। মানে ক্রাচ একটা পেশেন্টকে আমরা কখন দিই, মানে ক্রাচ তো সবাইকে দেওয়া যাবে না, কারণ এখানে কিছু ফ্যাক্টর আছে যেগুলো লক্ষ্য করতে হবে, যেমন হচ্ছে গুড স্ট্রেংথ অফ আপার লিম মাসেলস ইজ রিকোয়ার্ড। তো স্ক্রিনটা রোটেট করে না, অবশ্যই রোটেট করবো। হ্যাঁ রোটেট করলে ভালো দেখা যায়। এখন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এ? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, মাসেলের মানে আপার লিম্বের মাসেলের পাওয়ার পর্যাপ্ত থাকতে হবে ক্রাচ ইউজের জন্য, এটা হচ্ছে সবার প্রথম। এই যে এখানে কিছু লেখা আছে, শোল্ডার অ্যাডাক্টরস, এলবো এন্ড রিস্ট এক্সটেন্সরস, ফিঙ্গার ফ্লেক্সরস, এগুলোর পর্যাপ্ত পরিমাণ মাসেল পাওয়ার থাকলে তখনই আমি একটা পেশেন্টের ক্রাচ দিয়ে আপেস করতে পারবো, তার আগে না। এখন হচ্ছে টাইপস অফ ক্রাচেস, যেটা বলতেছিলাম কি কি ক্রাচ আছে। এক্সিলারি ক্রাচ, আন্ডার আর্ম ক্রাচও বলে, আরেকটা আছে এলবো ক্রাচ, অথবা এটা আরেকটা নাম হচ্ছে লবস্ট্র্যান্ড ক্রাচ, ফোর আর্ম ক্রাচ, কাটার ক্রাচ আরেকটা নাম। তিন ধরনের ক্রাচ মেইনলি ইউজ করা হয়। এখানে ক্রাচের হচ্ছে কিছু পার্টস সম্পর্কে আলোচনা করছে, কি কি ধরনের পার্টস থাকে, মানে এগুলা জানে রাখা ভালো। মেইনলি কাজ হচ্ছে একটা কাঠেরও হইতে পারে, অর্থাৎ হচ্ছে অ্যালুমিনিয়ামের দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম অথবা কাঠ দুইভাবে তৈরি। কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে হ্যান্ড পিস থাকে একটা মাঝখানে, যেটা ধরবে হ্যান্ড গ্রিপ আর কি বলে, হ্যান্ড পিস, এক্সটেনশন পিস, এলবো, এগুলা পার্টস ছবি দেখলে বুঝতে পারবি, গুগল সার্চ করলে পার্টস গুলো দেখে নিস কোনটার কি পার্টস। আচ্ছা, আরেকটা মেজর যেটা আমাদের কাছে, এটা বেসিক আর কি, সবাই জানার কথা। তো কাচের দেখবি যে কোনো কাচ পেনের নিচে কিন্তু রাবারের একটা ইয়া থাকে, প্যাড থাকে। এটা কেন থাকে মেন? রাবার কেন থাকে একবারে নিচে যে সবগুলো যাতে নিচে? করে এটা না সরে যায়, যাতে করে ক্লাচটা যাতে না সরে যায়। যাতে এটা কোনো ফ্লোরের মধ্যে পিছলায় না যায় বা স্লিপ না করে। জি জি। এটা হচ্ছে কমন। ক্রাচ এই যে টিপ। ছবিতে সবকিছু বোঝা আছে। ক্রাচটিপ বলা হয়। ক্রাচ টিপ। আর হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য মেইনলি যেটা, হাইট অ্যাডজাস্টমেন্টে কিছু স্ক্রু আছে, হোল আছে, তারপরে বোল্ট উইথ স্পঞ্জের রাবার প্যাডিং আর কি, যেখানে হচ্ছে এক্সিলাটা বসবে। এটা হচ্ছে গ্রিপ, হ্যান্ড গ্রিপ আর কি, এটা মাঝখানে ধরবে। এখন আমি একটা বলি, একটা জিনিস mention করি, এই হ্যান্ড গ্রিপটা একটা, এই কাচের তো হাইট আছে না, সবার তো আর এক ধরনের কাজ হাইট, যার যেই হাইট ওই হাইটের কাজ ইউজ করা বেটার। এটা এই হ্যান্ড গ্রিপের মেজারমেন্টটা আমরা মেইনলি হচ্ছে হিসাব করি হচ্ছে আমাদের প্রত্যেকের হিউম্যান বডির হচ্ছে গ্রেটার টোকেন্ডার লেভেল বরাবর হবে হ্যান্ড গ্রিপটা, গ্রেটার টোকেন্ডার, বুঝা গেছে? জি ভাই। গ্রেটার টোকেন্ডার হচ্ছে এই হ্যান্ড গ্রিপের হাইটটা থাকবে, ঠিক এই বরাবর থাকতে হবে। ওই হিসাবে ওই মেজার করে পেশেন্টদের ওইটা দিতে হবে, তাহলে হবে কি, এটা যদি নিচে বা উপরে থাকে, নিচে থাকলে হচ্ছে পেশেন্ট হচ্ছে স্লাউস হয়ে যাবে, সামনে দিকে থাকবে, তখন হচ্ছে স্পাইনের ব্যাকের আবার বিভিন্ন প্রবলেম দেখা দিবে, কারণ যেহেতু লম্বা সময় ইউজ করতে হবে। এই জন্য এটা উঁচাও হবে না, নিচেও হবে না, একদম টোকেনটা বরাবর হতে হবে। আচ্ছা, the axillary pad should rest beneath the apex of axilla and hand grip in slight flexion when weight is not being taken. আচ্ছা, এটা তো বোঝা গেছে। When weight is being taken through axillary pad, the elbow will go into extension and weight is transmitted down to the hand. এইটার ক্ষেত্রে এলবোটা একটু এক্সটেনশনে থাকবে, এবং শোনা যাচ্ছে সবাই? জি ভাই। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে বলছে ওয়েটটা কিভাবে ট্রান্সমিশন হবে,
এবং হ্যান্ডের পজিশন কিভাবে থাকবে। আচ্ছা, এটা সবাই বুঝবে। এখন যেটা মেজারমেন্টের, হ্যাঁ, ইম্পর্টেন্ট, মেজারমেন্ট অফ লেন্থ। এখানে একটা পয়েন্ট হচ্ছে কিভাবে মেজার করবো আমরা আসলে এটার লেন্থ কিরকম মেজার করবো। এখানে বলছে এইভাবে করা যায়, একটা স্ট্যান্ডিং পজিশন আর একটা হচ্ছে লাইং পজিশন, শুজ অফ আর একটা হচ্ছে উইথ শুজ অন। মানে জুতা খোলা থাকা অবস্থায় মেজার করতে হবে ফ্রম দ্য অ্যাপেক্স অফ দ্য এক্সিলার টু দ্য লোয়ার মার্জিন অফ দ্য মিডিয়াল ম্যালুলিস। জুতা যখন অফ থাকবে, অফ থাকবে। যখন তখন হচ্ছে মেজারটা করতে হবে। এটা ফিতা দিয়ে মাপি নিলে ভালো, আর না থাকলেও সমস্যা নাই, ওকে চোখের আন্দাজ দেবে। আর এটা যখন জুতা পরা থাকবে তখন হচ্ছে 2 inches বা 5 centimeter vertically down from the apex of the axilla to the point 20 centimeter lateral to the heel of the shoe. জুতা যখন থাকবে মানে এটা একটা বেসিক টেকনিক। এটা হচ্ছে যে কোনো কাজ, যে কোনো পেনের ক্ষেত্রে, যে কোনো ধরনের ক্রাচের ক্ষেত্রে তোর সেই ক্রাচের যে টিপ থাকবে না নিচে, এই ক্রাচের টিপ থাকবে হচ্ছে টিপের মেজারমেন্ট করতে হবে। তো আমাদের যেই ল্যাটারাল যেই ফুট বা হিল, ওইটা থেকে ল্যাটারালি থাকবে হচ্ছে তোর 6 ইঞ্চি, আর সামনে থাকবে মানে একদম টিপ অফ দ্য টো, এখান থেকে সামনে থাকবে 2 ইঞ্চি। এই গ্যাপে সে দাঁড়াবে। বুঝা গেছে? জি ভাইয়া। দাদা বুঝি নাই ঠিক। কাঁচের যে টিপ আছে, মানে কাঁচের যেখানে যে কাঁচ একদম টিপ যেটা নিচে, ওইটা তোর যখন হাঁটবে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব গ্যাপে রেখে হাঁটতে হবে। এটা হচ্ছে আমাদের হিল। আচ্ছা, হিলই দরকার। হিল থেকে কাঁচের টিপটা থাকবে 6 ইঞ্চি বাইরে ল্যাটারাল দিকে, বুঝলি? 6 ইঞ্চি বাইরে। মেইনলি এটা হিল না, হিল হিসাব করিস না, হিল হিসাব করলে বুঝামি লাগবে। তো যে ফিফথ বা পায়ের যে ফিফথ ডিজিট আছে, ওইটার ফিফথ যে টো আছে ওইটা থেকে হচ্ছে 2 ইঞ্চি সামনে এবং 6 ইঞ্চি বাইরে। ফরওয়ার্ডে হচ্ছে 2 ইঞ্চি গ্যাপ, আর পাশে হচ্ছে 6 ইঞ্চি গ্যাপ। এই 20 সেন্টিমিটার হচ্ছে 6 ইঞ্চি, মানে সেন্টিমিটার লিখছে। 20 সেন্টিমিটার ল্যাটারাল থাকবে। এটা হচ্ছে কনসেপ্টটা এইভাবেই সব জায়গায় থিওরিতে এইভাবেই লেখা। বোঝা গেছে? তাইলে হয় কি, এটা মানে কখনোই কলিশন হবে না কাঁচের সাথে, পায়ের সাথে কখনোই লাগবে না। এবং মানে সবচেয়ে ভালো বেজ অফ স্ট্রং বেজ অফ সাপোর্ট নিয়ে পেশেন্ট দাঁড়াইতে পারে এই পজিশন। আর স্ট্যান্ডিং মেথডেও তাই, মানে দুইভাবে মেজার করা যায়। দুইভাবে মেজারের ক্ষেত্রেই লেন্থ একইভাবে, লাইন পজিশন স্ট্যান্ডিং পজিশন সেম। এই জুতা তুলে আর জুতা নিয়ে দুইভাবে হিসাব করতে হবে। এখানে আর কিছু নাই। এই যে ছবিটা দেখাচ্ছে এক্সিলার কিভাবে হিসাব নিতে হয়, এখান থেকে টেপ দিয়ে মেপে না ভালো। তো আরেকটা পয়েন্ট, এইটা মেইনলি হিসাব করছে হচ্ছে 2 ইঞ্চি এক্সিলার থেকে। এই কি বলে, এক্সিলারের যে প্যাড আছে এটা 2 ইঞ্চি গ্যাপে থাকলে পেশেন্টের জন্য কমফোর্টেবল। এটার গ্যাপটা হবে 2 ইঞ্চি মেজারমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, আর এই দেখ ছবিতে কিন্তু দেখাইছে যে ডান পাশের ছবিটা দেখ সবাই, 2 ইঞ্চির সামনে 6 ইঞ্চি ল্যাটারাল, এই পজিশনে হচ্ছে মানে ট্রায়াঙ্গুলার একটা 2 পজিশন, ইঞ্চি সামনে। ট্রায়াঙ্গুলার শেপ পায়ের থেকে ত্রিভুজের মতো একটা শেপ করছে, দুইটা কাঁচ দুই পাশে আর পা মাঝখানে। হ্যাঁ, এইভাবে হচ্ছে দাঁড়াবে। আচ্ছা, এখন এটা ভালো একটা কথা বলছো। আচ্ছা, এখানে তো সবাই জানার কথা, এই ব্যাকের রেডিয়াল নাও এগুলো কথা বলছে। জি ভাই, ভালো কথা বলছো। এখন এটার কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে লার্জ ডিগ্রি সাপোর্ট, লো কস্টে পাওয়া যায়। Auxiliary crutches allow the patient to perform a better diet.
হেড প্যাটার্নস এন্ড অ্যাম্বুলেট এত ফার্স্ট পিস যেটা বললাম আর কি রেজার সাপোর্ট বেড়ে যায়। আচ্ছা এগুলো দরকার নাই, ডিসঅ্যাডভান্টেজটা দরকার। Crutches require good standing balance. জেনেটিক পেশেন্ট ফেল ইনসিকিউর আছে, ঠিক আছে এগুলাও একটু জানা। আচ্ছা এগুলো জিনিসটা ইম্পর্টেন্ট, প্রিকশন গুলো। Frequently check all the pipes are securely in place. Check screws at least once per week. Clean out tips, ensure they are free from dirt and stones. এই জিনিসগুলা মনে মাথায় রাখা ভালো, মানে ব্যবহারে গেলে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম, কিন্তু জানার রাখা ভালো। মানে স্লিপ আইস যাতে না হয়, স্লিপ যাতে না কাটে। আরেকটা যেটা লাস্টের পয়েন্টটা, নেভার ক্যারি এনিথিং ইন হ্যান্ডস। তার মানে আমরা যখন ক্লাস ইউজ করবো, পেশেন্ট যখন ক্লাস ইউজ করবে তখন দুই হাতে কিছু নেওয়া যাবে না, এক হাতে কিছু নেওয়া যাবে না, সবসময় পিছিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি নালে সরে যাবে, তখন সবসময় পিছিয়ে নিতে হবে। ব্যাগ ইউজ করতে হবে তাদের। ব্যাগ ইউজ করতে হবে। এই ফোরাম এই যে এখানে মানে কি কি দ্বারা মেড অফ তারা এই লাগছে, অ্যালুমিনিয়াম হয়, মেটাল, অ্যালুমিনিয়ামই বেশি হয় যেগুলা আমরা সার্জিক্যাল দোকানে পাই আর কি। কাঠেরও হয়, কাঠের এখন দেখা যায় না খুব একটা, চেষ্টা করবো। আচ্ছা এটা দরকার নয়। এলবো ক্রাচ, অ্যাক্সিলারি ক্রাচ হলো এখন হচ্ছে অ্যাডভান্টেজ অফ এলবো ক্রাচ। এলবো ক্রাচের সুবিধা লাইট ওয়েট, ইজিলি অ্যাডজাস্টেবল, হ্যান্ড অ্যাক্টিভিটিস থাকে, ফোরাম কাছে সিকেস মোর এনার্জি। ওরা হচ্ছে লেস স্টেবল ফোরাম কাটের ক্ষেত্রে, require good standing balance and upper body strength. Geriatric পেশেন্টরা এটা ইনসিকিউর ফিল করতে পারে ফোরাম কাটের ক্ষেত্রে, কারণ ওদের হচ্ছে আপার বডি স্ট্রেংথ একটু কম থাকে। লাটার ক্রাচ খুবই কম ইউজ হয়, এই ধরনের ক্রাচ খুবই দেখা যায় না, এই মানে এই ডিজাইনের এটা থাকবে 99, এটা ইউজ এগুলো এগুলো পাওয়া যায় দাদা? তারপরেও কম, এটা কম ইউজ, মেইনলি ওই এক্সালি ক্রাচই বেশি ইউজ হয়, আর হচ্ছে এলবো ক্রাচ, ফোরাম ক্রাচ ওই বাটার ক্রাচ আমিও দেখি না একটু ইউজ করে। এখন আচ্ছা এখানে কি বলছে, মোস্টলি ডিজিজ টেক ওয়েট টু হ্যান্ডস। আচ্ছা এটা কেন দেয় পেশেন্টের, এটা একটা দেখাচ্ছে। এই ধরনের কাজ মানে বয়স দেওয়া হয় কারণ হচ্ছে যাদের হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, রিউমাটয়েড যে কোনো ডিজিজ, বা হচ্ছে সেরেব্রাল পালসির ক্ষেত্রে যে মানে হ্যান্ডে যে প্লাস্টিসিটি থাকে, হ্যান্ড গ্রিপে প্রবলেম থাকে, এইসব পেশেন্টদের হচ্ছে মেইনলি ফোরাম কাজ দেওয়া হয়। কারণ ওরা হচ্ছে অ্যাক্সিলারি কাজ হচ্ছে ঠিক মতো গ্রিপ করতে পারবে না, কারণ অ্যাক্সিলারি কাজ হচ্ছে যদি কেউ ভালো মতো গ্রিপ না করতে পারে, হ্যান্ড গ্রিপে ভালো ফোর্স না করতে পারে, তাহলে সে ওয়েট বের করতে পারলো না। সেই ক্ষেত্রে ওইসব কন্ডিশন হিসাব করে হচ্ছে এই কাজ হচ্ছে প্রেসক্রাইব করতে হবে। অবশ্যই পেশেন্টের যে হ্যান্ড গ্রিপে কোনো প্রবলেম আছে কিনা লক্ষ্য করতে হবে, কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিস টাইপের কোনো কিছু আছে কিনা যেটার কারণে তার হ্যান্ডের ফ্লেকশন একটু কম, এগুলো হিসাব করে। এইটাও ঠিক সেম মেজারমেন্ট, মোটামুটি কাছের যে কোনো কাছে দিচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেটা পয়েন্ট আমি বলি,
সেটা হচ্ছে এই যে আমাদের যে কাজগুলো দেখলাম, তিনটার নাম বলি আমি, ক্রাচ, তারপর হচ্ছে কেইন, আর হচ্ছে ওয়াকা। আমাদের অনেক সময় প্রশ্ন থাকে, আমরা রিহ্যাবিলিটেশনের যখন শুরু করবো একটা পেশেন্টকে, তখন আমরা কি দিয়ে শুরু করবো, কি দিয়ে শুরু করা উচিত? এই ক্ষেত্রে কিন্তু এটা সিকুয়েন্সিয়ালি আসে। আমি একটা পেশেন্টের ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন খুবই সমস্যা, বা বয়স্ক যে পেশেন্ট তাদের অবশ্যই ওয়াকার দিয়ে শুরু করতে হবে। তখন পার্থ শুনতেছিস না? দাদা আশিস দা তো নাই নাকি? পার্থ দাঁড়া একটু দেখতেছি। লিমিটেশন শেষ না চলতেছে। আমার কোনো লিমিটেশন কিছু তো লিমিটেশন কই দেখাচ্ছে যে খারাপ দেখি। আমার তো আমার কোনো দেখাইলো লিমিটেশন লিমিটেশন। দেখাচ্ছে না। দাদা নাই অনলাইনে। কাটবে না, সমস্যা নেই, দেখাইছে কিন্তু কাটবে না। দাদা তো নাই। দাদা কই? মামুন আরে না দোকান হবে না, হ্যাঁ, কি করছ দোকানে এই টাইমে? দোকানে যাই, যাম একটু এই পরে। তুমি তো যাও না, সাইডের পরে দোকানদারি করবা, যাবো। আমি মমতারে ফোন দিব কিন্তু। আমি মমতারে ফোন দিব। আরে হ, মামুনে দোকানদারি করে পিটেন। পার্থ পার্থ ধরে লিয়ে যাইস। জয়েল আছে নাকি? এলাকার মনে কর কেউ শান্তি পায় নাই পার্থ জ্বালা। এটা কোন আরে জয়েল পারছো? আবার জিগা জয়েল আছে, কাইম ভাই আছে, আছি তো ভাইয়া। সুন্দরী জয়েল। সুন্দরী জয়েল? কি খবর দেখি তোমার? না, এই তো। আরে নেট, আমার ওয়াইফাই চলে গেছিল রে, দুঃখিত সবার সাথে, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ দাদা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছে সবাই? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ওই জায়গা থেকে আবার শুরু করতেছি যেখানে ছিলাম। ওয়েট, কে কে আছে? কাইয়ুম আছে না? চারজন, তিনজন, কি ভাই? দাদা সাতজন আছি, সাতজন আছি আরো। সাইফুল। 8 জন ভাই, বাইরে 8 সহ জন 8 ভাই। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, বাইরে ঠিক সবাই। আছে। আচ্ছা, আমি শুরু করতেছি। দেখা যাচ্ছে সবার? জি ভাই। ছিলাম হচ্ছে, মানে জিনিসটা কি বুঝছেন যে, এটা এটা বলতেছিলাম যে আমরা রিহ্যাবিলিটেশন কিভাবে শুরু করবো একটা পেশেন্টকে, হ্যাঁ, কোন এই সিকোয়েন্সে যে কোনো মানে মোবিলিটি এইড বা ওয়াকিং এইড এর ক্ষেত্রে এইভাবে শুরু করতে হবে। দাদা জানো, ওটা কি বলতেছিলেন যে প্যারালাইসিস পেশেন্টদের আগে ওয়ার্কআউট দিয়ে শুরু করব? মানে এটা হচ্ছে মেজার করতে হবে আগে যে, এখন যদি একদমই ব্যালেন্স কোঅর্ডিনেশন না থাকে, বা একটা বয়স্ক একটা পেশেন্ট, হ্যাঁ, জেরিয়াট্রিক যে কোনো কন্ডিশন হইতে আগে দেখতে হবে তার কোনো ব্যালেন্স কোঅর্ডিনেশন আছে কিনা, মাসেল স্ট্রেংথ আছে কিনা, ওই হিসাব করে হচ্ছে মানে সিকোয়েন্স গুলো ধরতে হবে যে কোথা থেকে তারা শুরু করা উচিত।
একদমই কিছু না থাকলে তখন হচ্ছে সবচেয়ে স্টেবল যেটা ওয়াকার বা প্যারালেল বার, এইটাতে শুরু করতে হবে ব্যালেন্স কোঅর্ডিনেশন না হওয়া পর্যন্ত। তারপরে যখন ব্যালেন্স কোঅর্ডিনেশন ইমপ্রুভ হবে, তারপরে একটু মাসল পাওয়ার বিল্ড আপ হবে, তখন কাছে যাইতে হবে। তারপর কাছ থেকে আস্তে আস্তে সরাইতে হবে, টেনে আসতে হবে, টেনে পরে তো একদম নিতে হবে। এইভাবে তার হচ্ছে প্যাটার্ন গুলা ফলো করতে হবে। Crutches থেকে বেশি করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, উম, মানে কি কি দেখতে হবে ওগুলাই বলছে, প্রিপারেশন অফ ক্লাস, কোন কোন মাসেল গ্রুপ এই এগুলো পরে পড়ে নিস, দিয়ে দেবো না। মানে যেটা আমরা সবাই শুনি মাঝে মধ্যে, পার্শিয়াল ওয়েট বেয়ারিং, নন ওয়েট বেয়ারিং কি, এগুলা লিখছে। উম, আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা এই মেজার, হ্যাঁ আরো কি বললি? না দাদা কিছু না। এটা আর কি ওই পজিশনটা দেখাইছে যে কাজ এবং পজিশন কিভাবে মেজার করে। এখন হচ্ছে মেইন যেটা 4.3.2. এটা কিন্তু আরো পয়েন্ট আছে, মানে এটা ওইভাবে বলে না, আমরা জানি তিনটা না, তিনটা হচ্ছে মেইন করে কোনটা। আরে ফেসবুকে পরে হচ্ছে আরো যেটা আছে হচ্ছে এটাকে বলে সুইং টু সুইং গেট, টু সুইং টু সুইং সুইং থ্রু গেট। ভাই সুইং টু এটা সুইং থ্রো না? হ্যাঁ, সুইং টু আর সুইং থ্রো, এই দুইটা বুঝিস কিনা, আইডিয়া আছে? ভাই সুইং টু সুইং থ্রো এটা মনে হয় সামনে ছবি আছে, আমি দেখাইতেছি। একটা চলে যাবে, আমরা একটা জানি ভাই কি বলবো, ভাই একটা একটা তো সুইং তে ভাইয়া আমি আমরা যেটা শিখতে ক্রাচের সাথে পা গেলে গেলে আর একটা হচ্ছে পার আগে ক্রাচ গেলে, এটা সাপেক্ষে। ওই রকমের ব্যাপারটা, মানে হচ্ছে সুইং থ্রু যেটা, সেটা হচ্ছে কাছে ভর করে একদম নন ওয়েট প্যারিং, আচ্ছা আচ্ছা কাছে আচ্ছা ভর করে একদম কাছে ভর করে সুইং করে সে দুই পা সামনে নিয়ে যাবে, এটা হচ্ছে থ্রু, মানে কাছের ভিতর দিয়ে। আর একটা হচ্ছে সুইং টু গেট, যেটা সেটা হচ্ছে একদম কাজ যেই লেভেলে থাকবে ওই লেভেলে ফুটের, আমাদের ফুটের লেভেলটা ওই লেভেলে থাকবে। সামনে দেখাবে এই। আচ্ছা, সবচেয়ে স্টেবল গেট প্যাটার্ন আমাদের 4 পয়েন্ট গেট, সবচেয়ে স্টেবল। এইটা এইটা মেইনলি বয়স্ক পেশেন্টদের শুরু করা উচিত এই প্যাটার্ন দিয়ে, কারণ সবচেয়ে স্টেবিলিটি বেশি। খুবই বয়স্ক যাদের একদমই ব্যালেন্স পায় না, তাদের হচ্ছে এই প্যাটার্নে ওয়াকিং শুরু করাতে হবে। এটা স্লো কিন্তু সবচেয়ে স্টেবল। এইটা তো কনসেপ্ট জানার কথা সবার, যে কোনটা ইয়া হবে আগে হবে। যখন এটা ইয়া হবে হচ্ছে, তো হচ্ছে ওয়ান ক্রাচ ফরওয়ার্ড, তারপরে হচ্ছে ওয়ান ক্রাচ সামনে যাবে, এইটার অপোজিট যেটা যাবে এফেক্টেড লিম এক্সট্রিমিটি যেটা, তারপরে ফলোইং ওটা ফলো করে সামনে যাবে। আগে ডান পাশের ক্রাচ, পরে বাম পাশের এফেক্টেড লেগ, ঠিক আছে? দুইটা আগে ডান পাশের কাজ গেল, পরে এফেক্টেড লেগ গেল অপোজিট, তারপরে আবার বাম পাশের কাজ যাবে, ডান পাশে লেগ যাবে, এইভাবে আর কি। মনে পড়ছে সবার? জি ভাইয়া। আচ্ছা,
3-point gate. Hello. জুয়েল মাইক অফ করে দে তোর তাহলে কথা হবে। মাইক অফ করে দে, বাইরের আওয়াজ আসে, কিছু বুঝি না তো। আচ্ছা, 3-point gate মেইনলি কাদের দেওয়া হয়? যাদের হচ্ছে ফ্র্যাকচার বা অ্যাম্পুটেশন। এটা একটা পয়েন্ট, এটা নোট করার মতো। 3-point গেটটা ফ্র্যাকচার, অ্যাম্পুটি এদের জন্য সবচেয়ে স্টেবল পজিশন হচ্ছে 3-point. নন ওয়েট বেয়ারিং গেট ফর দ্য লোয়ার ফ্র্যাকচার অ্যাম্পুটেশন। আচ্ছা, নন ওয়েট বেয়ারিং এর এটা পয়েন্ট দেখাইছে 2-point gate. 2-point gate হচ্ছে সবচেয়ে লেস স্টেবল, সবচেয়ে সহজ। জি ভাই। সবচেয়ে সহজ না, সবচেয়ে কম স্টেবল। এইটা মেইনলি একটু কম বয়স্কদের দেওয়া, কম বয়স্কদের যারা আছে পেশেন্ট তাদের দেওয়াটা ভালো, বয়স্ক পেশেন্টদের না দেওয়াটাই ভালো প্রথম দিকে, কারণ তখন তারা আবার ফল করতে পারে, কারণ স্টেবিলিটি কম। সেম মানে একই সাথে যাচ্ছে তো, কাছে যাচ্ছে, পাওয়া যাচ্ছে, এক্ষেত্রে যাদের ব্যালেন্সের প্রবলেম তারা এটা নিতে পারবে। যাদের ভালো ব্যালেন্স আছে, ব্যালেন্সের কোঅর্ডিনেশন ভালো, তাদেরই এটা দিতে হবে। ওটাই বলছে আর কি। যাদের ব্যালেন্স ভালো তাদের এটা দ্বারা শুরু করবে ভাই। তাদের এটা দেওয়া যেতে পারে। আচ্ছা, এই যে টু এডিশনাল যে বলছে আর কি, স্কিন 2 আর একটা স্কিন 2। বাইল্যাটারাল এটা হচ্ছে যাদের হচ্ছে বাইল্যাটারাল লোয়ার এক্সট্রিমিটি ইনভলভমেন্ট যাদের থাকে, স্পাইনাল কর্ড ইনজুরি, তাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। এটা মনে দেখাবে এই যে সবচেয়ে ভালো ভিজুয়ালাইজ করে লেকচার। সবচেয়ে ফাস্টেস্ট গেট, functional abdominal muscle দরকার। Swing through gate, the crutches are moved forward together and the lower extremities are swing beyond the crutches. মানে লাফ দেওয়ার, বড় বড় লাফ দেওয়া। যাদের হচ্ছে দুইটাই দুই বোথ লেগ ফ্র্যাকচার থাকে না, অনেকে অ্যাক্সিডেন্ট করলে দুই পায়ে প্লাস্টার করা, তাদের হচ্ছে সুইং থ্রু গেট। কারণ তাদের তো নন ওয়েট ব্যারিং টোটালি, এটা হচ্ছে টোটালি নন ওয়েট ব্যারিং। তারপর হচ্ছে সুইং টু গেট, এইটা বলছে মানে এটা মানে খুব সম্ভবত পার্শিয়ালি কিনা না, লেখা নেই। এটা হচ্ছে একদম লেভেল, গাছের লেভেলে থামবে পা দুটো, আর ওটা হচ্ছে একদম সামনে চলে যাবে। সুইং টু যেটা, সুইং টু। এই যে এখানে জিনিসগুলো লেখা আছে যেগুলো বললাম আর কি। 4-point gate হচ্ছে ব্যালেন্স, কোঅর্ডিনেশন, কনফিডেন্স, ফুল ওয়েট বেয়ারিং 4 পয়েন্ট। 3 পয়েন্ট হচ্ছে ব্যালেন্স এন্ড পার্শিয়াল ওয়েট বেয়ারিং, 3 পয়েন্টের মাধ্যমে করে। মানে হচ্ছে বোথ 3 পয়েন্ট, বোথ কাজ যাবে আর ইনভলভ এক্সট্রিমিটি যাবে একসাথে। তারপরে হচ্ছে আনইনভলভ লেগ, তারপরে যাবে 3-point গেটে যেটা। 2-point গেট নন ওয়েট বেয়ারিং, ফুল ওয়েট বেয়ারিং হতে পারে, নন ওয়েট বেয়ারিং হতে পারে। পয়েন্ট গেট, সুইং গেট, এই যে এটা তো সবাই জানে মনে হয়, জানিস না? আপ উইথ গুড, ডাউন উইথ ব্যাড, আপ উইথ গুড, ডাউন উইথ ব্যাড। আরেকটা জিনিস, আরেকটা মানে নেমোনিক আছে, এটা মনে রাখা। সিঁড়ি দিও, এটা হচ্ছে গুড, সিঁড়ি দিয়ে যখন উঠবে তখন হচ্ছে আপ উইথ গুড, ওঠার সময় ভালো এক্সট্রিমিটি আগে যাবে, আর নামার সময় হচ্ছে এফেক্টেড এক্সট্রিমিটি আগে যাবে। বুঝা গেছে? এটার আরেকভাবে বলে সেটা হচ্ছে the good go to heaven and the bad go to hell. ভালো স্বর্গে যায়, খারাপ নরকে যায়। মানে ভালো পুরো নিচে বলেছে।
আলো আলো বা স্বর্গে যাবো আর নিচে খারাপ নরক হচ্ছে নিচে, নরকে যাবো। নরক নিচে আর স্বর্গ উপরে। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই মনে রাখার সুবিধা একটা। এবং এখন কথা হচ্ছে এটা যখন স্টেপ ক্লাইম্বিং যখন ইয়ে করা হয় ফিজিওথেরাপিস্ট আমরা যখন অ্যাসিস্ট করবো তখন একজন ফিজিওথেরাপিস্ট কই দাঁড়াবে যখন সে উপরে উঠবে জানা আছে কথা? কারণ সে তো ফল করতে পারে এই পজিশনে স্টেপ ক্লাইম্বিং এ। আমাদের কই দাঁড়াইতে হবে? উপরে উপরে ওঠার সময় কই দাঁড়াবো আর নিচে নামার সময় কই দাঁড়াবো? উপরে ওঠার সময় পিছনে নিচে হ্যাঁ নিচে কোন পাশে? এখন তো তার এক সিঙ্গেল সাপোজ তার একটা রাইট রাইট সাইড রাইট লোয়ার এক্সট্রিমিটি আছে, হ্যাঁ? এখন আমি কি নিচে কি ডানে দাঁড়াবো না বামে দাঁড়াবো? সিম্পল। এফেক্টের পাশে দাঁড়াবো। বামে। যে যে সাইড এফেক্টেড ওই সাইডই দাঁড়াতে হবে। জি এটাই তো বললাম এফেক্টের সাইডে দাঁড়াবো আমরা। হয়তো পেছনে দাঁড়ালেই হবে, এত কিছু নয়। আর ওঠার সময় হচ্ছে নামার সময় হচ্ছে নিচে, মানে পেশেন্টের সামনে। নামার সময় পেশেন্টের সামনে। এই যে এটাই লিখতে হবে যদি ওঠা কিভাবে। ওঠার সময় ভাই উপরে, ওঠার সময় নিচে না? পেশেন্ট যখন অ্যাসেন্ড করবে তখন হচ্ছে পেছনে, মানে এই যে নিচে পেশেন্টের পেছনে মানে নিচে। পেশেন্ট যে উঠতেছে দেখ বুঝতে পারি, পেশেন্ট যে উঠতেছে সিঁড়ি দিয়ে আমরা আমরা থাকবো পেশেন্টের পেছনে, ওঠার সময় পেছনে আর নামার সময় সামনে। সামনে যে স্টেপে নিচে সিঁড়ি আছে বোঝা গেছে? জি জি জি। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং স্টেপ পেসিং এর রুলস। তারপরে হচ্ছে এগুলো লিখছে এই কথাগুলো লিখছে ছোট ছোট। কেন আমরা ওয়াকিং এর দেই, ব্যালেন্স বুক রেফারেন্স দিয়ে দিছে 52 পেজের ছিল, ভালোই ছিল। এখন আরেক কিছু জিনিস আমি অ্যাড করবো, সেটা হচ্ছে ধর এটা তো গেল ক্রাচের। কেইনের ক্ষেত্রে মানে কেইন কখন ইউজ করে? কেইনটা মেইনলি ইউজ করে কিন্তু ফ্র্যাকচার রিলেটেড খুব কম ইউজ করে। কেইনটা ইউজ করে মেইনলি কোনো যদি পেইন থাকে বা পেইন অ্যান্টালজিক গেট আছে, পেইনের কারণে হাঁটতে পারে, তখন কেইন দেয়। যাদের ব্যালেন্স কোঅর্ডিনেশন সবচেয়ে ভালো তারা কেইন ইউজ করে। এবং সবসময় হচ্ছে এই এলবো যেটা ক্রাচ ওয়াকিং এর ক্ষেত্রে বা কেইনের ক্ষেত্রে এলবোটা সবসময় 20 থেকে 30 ডিগ্রি ফ্লেকশন থাকে। এলবো 30 থেকে 50 20 থেকে 30 ডিগ্রি ফ্লেকশন, এলবো ফ্লেকশন থাকে কেইন এবং ক্রাচ সব। এটা এখানে দেওয়া ছিল। তারপরে কেইন আছে, কয়েক ধরনের কেইন আছে। বাংলাদেশে একটা হচ্ছে স্মল বেস, মানে কোয়াড কেইন দিছিস, কোয়াড চারটা যে মাথা থাকে কেইনের, চারটা কি টিপ থাকে। সিঙ্গেলটা হলে ওই চারটা টিপ থাকে যাতে স্টেবিলিটি ভালো পায়, মানে চারটা রাউন্ড করে মাথা থাকে ক্রাচ টিপ, মানে কেইনের যে টিপ থাকে না পায়ে চারটা হেড থাকে গোল গোল, এটা বলে কোয়াড কেইন। এটা হচ্ছে স্মল বেস আর একটা হচ্ছে ওয়াইড বেস। স্মলটা আবার সুবিধা কি, সিঁড়িতেও ইউজ করা যায় ওটার সাথে। ওয়াইড বেস যেগুলা সেগুলা সিঁড়িতে আবার সিঁড়িতে একটা ফিট বড় থাকে আকারে। হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? জি জি ভাই। ভাই।
আপনার খালি গায়ে হয়ে ক্লাস করে এই আপনার যে গরম, আইও আইও দেখা যাও আল্লাহ বারান্দা হ্যাঁ, করে। গরম গরম পড়ছে। তো তো ক্যান কোনটা এটা তো চিনলাম না আর পর্যন্ত ক্যান ক্যান কোনটা কোনটা সি এ এন ই ক্যান কেন চিনি না, যারা সিঙ্গেল স্টিক স্টিক যেটাতে বলি, বয়স্ক বয়স্ক মানুষের হাতে একটা দাও যে যে শেপের একটা স্টিক, ওটাকে কেন বলে। সিএন কেন, ওটাই স্টিক, ওটাই কেন। এইটা হচ্ছে ওয়াকিং এইডস এর বেসিক জিনিসগুলাই বললাম আর কি তোদেরকে। আর ওইটারে বলে হচ্ছে আমরা যেটা অ্যাসিস্ট করি না, তো স্টেয়ার ক্লাইম্বিং এর সময় আমরা যেটা থেরাপিস্ট যেটা অ্যাসিস্ট করবে, ফলো করবে, যে সামনে না পিছনে, এটাকে বলে গার্ডিং বলে। গার্ডিং। গার্ডিং করে, গার্ডিং বলে। গার্ডিং গার্ডিং ওই বেসিক ওই জিনিসগুলো মনে রাখলে হবে তোর, যে এলবো কত ডিগ্রি ফ্লেকশন থাকে, তারপর হচ্ছে ওই যে ক্রাচ টিপ কত দূরে থাকবে, সামনে 2 ইঞ্চি, ল্যাটারালি হচ্ছে 6 ইঞ্চি। আচ্ছা হুইল চেয়ারের কথা বলছেন এগুলার বলবেন হুইল চেয়ারেরটা আরেকদিন করাইতে হবে। হুইল চেয়ারটা বড়, হুইল চেয়ারের আগে পার্টস গুলো তোরা একটু চেন, ওই গুগলে সার্চ করলেই পাবি, ছবি আছে বিশাল, প্রত্যেকটা কোনটা হচ্ছে ব্যাক ব্যাক সাপোর্ট, ফোরাম রেস্ট কোনটা, ফুট রেস্ট, হুইল চেয়ারের পার্টস। হুইল চেয়ারের পার্টস গুলা বিভিন্ন পার্টস আছে। একটা হচ্ছে রেয়ার হুইল কোনটা, হুইল কোনটা, হুইলের নাম, কয়েক ধরনের হুইল আছে, ওগুলোর নামগুলা জানিস। ছবিটা দেখলে দেখলে মনে থাকবে। এই প্যাটার্নটা ওই জিনিসগুলো একটু মিলিয়ে পড়লে তোর মনে থাকবে। যেমন হচ্ছে যেগুলো বললাম, মানে কোন ধরনের কাজ, কোন ধরনের প্রেশার ইন্ডিকেশন, এগুলো মেজার করে করে সেটা করা লাগে। তোদের কোনো প্রশ্ন থাকলে করতে পারোস। আর কিছু আপাতত তো এতটুকুই জানি আমি নিজে, আইডিয়া ছিল দাদা দাম বলার চেষ্টা সম্পর্কে আইডিয়া করছি। দেন পেশেন্ট তো দাম জানতে চায় দাম দাম স্যার দাম কত কোনটা দাম, হ্যাঁ প্রাইস এগুলোর দাম, প্রাইস প্রাইস এগুলো আমি জানি, আমি কি বেশি নাকি? এগুলি তুই এই যে পাতলে কি করবো দাদা, পাতলে কি শ্যামলিতে করবো? কিছু সার্জিক্যাল কিছু আছে দোকান, ওখানে যা খোঁজ নিবি, শ্যামলি সার্জিক্যাল দোকানগুলোতে দাম বেশি, গাছের দাম আছে। মিনিমাম 5 আছে। দাদা আপনার নেক্সট ক্লাস সব আছে, কেমন আছে? আমরা কবে পাবো দাদা নেক্সট নেক্সট কি নিয়ে আলোচনা করবো তো? অর্থোটিক্স নিয়ে বলা যায়, স্যার গেট ডিভিশন। গ্রেড ডিভিশন করা যায়, অর্থোটিক্স নিয়ে কর। আচ্ছা অর্থোডিক্স নিয়ে করি। অর্থোডিক্স দাদা গেট ডিভিশন শেষ করে তারপর অর্থোডিক্স করি। গেট ডিভিশন আচ্ছা, যেটা ইচ্ছা বল, তাহলে এভাবে ইয়া করতে হবে। অর্থোটিক্স, আমাদের অর্থোটিক্স এর যেই সাবজেক্ট ছিল, কোন ইয়ারে জানি, থার্ড ইয়ারে, ফাইনাল ইয়ারে, ফাইনাল ইয়ারে
অর্থোটিক্স ভাবে খুব একটা প্রেসক্রাইব করে না, আর আমি খুবই কম দেখি অর্থোটিকের প্রেসক্রিপশন, অর্থোটিক্স সাজেশন, কিন্তু পেডিয়াট্রিক ওদেরই বেশি লাগে। সিপি বাচ্চাদের ডাউন সিনড্রোমের তাহলে জুলাই নজরুল স্যার কি বলে, বলতে পারে। মিটার খুলবো কবে? মানে প্রেফারেবল যে কোনো একটা আর্টিকেল, ধর সাপোজ কেউ একজন লো ব্যাক পেইন, কেউ টেনিস এলবো, কেউ এই কি বলে, দুটা দুটা কি পয়েন্ট আর কি, একটা হচ্ছে কোন ডিজিজ নিয়ে কাজ করবি, আর একটা হচ্ছে কাদের নিয়ে কাজ করবি বা কোন প্রফেশনটাও মেইন না, কারণ নেটে যখন গুগলে যখন সার্চ করবি এই রিলেটেড আর্টিকেল, তখন হচ্ছে ওই লো ব্যাক পেইন সার্চ করলে ওই রিলেটেড চলে আসবে অনেক প্রফেশন বলছে, মানে অনেক প্রফেশন নিয়ে করছে। এখন তোর এই ধরনের 20-25টা আর্টিকেল নামাইতে হবে এই রিলেটেড, মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যারা এগুলা রিসার্চ করছে যে আর্টিকেলগুলো নিয়ে তোর বুঝতে হবে। তোর যেগুলো লক্ষ্য করতে হবে সেগুলো হচ্ছে ওদের অ্যাবস্ট্রাক্ট করবি, কনক্লুশন, তারপর হচ্ছে ম্যাথোডোলজি, ডিসকাশন কি হয়েছে, মানে ওদের হচ্ছে অ্যাবস্ট্রাক্টে মেইনলি একটা তোর আইডিয়া হবে, অ্যাবস্ট্রাক্টে হচ্ছে কি ধরনের স্টাডিটা, কি ধরনের কাদের নিয়ে করছে, কি রেজাল্ট পাইছে, ফাইন্ডিং, কোন রিজিয়নে কত পেইনের একটা পার্সেন্টেজ আসছে, এগুলা হচ্ছে একটা পড়লে আইডিয়া হবে যে মানে ওরা কি ধরনের স্টাডি করছে। এরকম তো সিমিলারিটি খুঁজতে হবে যে আমার ওদের স্টাডিতে সিমিলার জিনিস পাইছে। ধর একটা দুইটা স্টাডিতে পাইছে, ধর পেইনের ক্ষেত্রে মাসকুলোস্কেলেটাল পেইন নিয়ে করছে, তোমার মধ্যে শোল্ডার রিজিয়ন বা লো ব্যাক পেইন বেশি পাচ্ছে, এটা একটা সিমিলার, মানে এটা সব জায়গায় বেশি পাচ্ছে, ঠিক আছে। এরকম স্টাডি গুলা তোর আর্টিকেল গুলো বসে বসে আগে আগে টপিক সিলেক্ট করে ওই রিলেটেড আর্টিকেল খুঁজে বের করতে। তারপর একটা তো স্যার বাকিটা ক্লাসে দেখাই দিবে, তারপর কি ভ্যালু আগে এই আরো জিনিস কিছু আছে, বের করে তারপর কনসেপচুয়াল আইডিয়া ফ্রেমওয়ার্ক, হবে এটা আর্টিকেল করতে হয়, তারপর ওই কি ভ্যালু তোমার স্যার পড়ানো তখন করতেছে, আইডিয়া কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা যখন স্যার পড়াবে তখন আইডিয়া দিতে হবে। এটা হচ্ছে আর্টিকেল। এটা হচ্ছে আর্টিকেল। তো কি ভাই, তো জি ভাই। এই আর কি, তারপরে বল। এই আর কি, তারপরে বল। পরে ক্লাস কবে দেবে? পরে ক্লাস পরে ক্লাস কবে দিবেন? দ্রুত দিয়ে, পরের ক্লাস দ্রুত। দ্রুত দিন। ঠিক আছে, দ্রুত নেওয়ার চেষ্টা করবো। দ্রুত, দ্রুত এনে মনে হয় সমস্যা নাই। ঠিক আছে দ্রুত তো সাদ্দাম ভাই কি খবর? সাদ্দাম ভাই চেম্বার খুলছে দোকান? দ্রুত এনে মনে হয় সমস্যা নাই। তো সাদ্দাম ভাইয়ের কি খবর? সাদ্দাম ভাই চেম্বার খুলছে দোকান?